শুরু করতেছি। হ্যাঁ, গত ক্লাসে আমরা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করতেছি। এটা 4 নং চালনী, 8 নং, 16 নং, 30 নং, 50 নং, 100 নং। দেখো তো দেখা যায় কি নিয়মন শেষ পর্যন্ত? দেখা যায় না। 200 নং, এটা হলো পেন। আচ্ছা, যেসব এগ্রিগেট এই 4 নং চালনী অতিক্রম করবে, কি করবে? 4 নং চালনী অতিক্রম করবে। গত ক্লাসে বলছিলাম এগ্রিগেট দুই প্রকার, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট। যেগুলো 4 নং চালনী অতিক্রম করবে সেগুলো হলো ফাইন এগ্রিগেট। ফাইন এগ্রিগেটের একটা উদাহরণ দেন তো সবাই। ফাইন এগ্রিগেটের একটা উদাহরণ দেন। যেগুলো 4 নং চালনী অতিক্রম করবে সেগুলো ফাইন এগ্রিগেট। যেগুলো উপরে থাকবে সেগুলো কি এগ্রিগেট? কোর্স এগ্রিগেট। যেগুলো 4 নং চালনী অতিক্রম করবে সেগুলো ফাইন এগ্রিগেট, যেগুলো উপরে থাকবে সেগুলো কি? কোর্স এগ্রিগেট। আচ্ছা, যেগুলো 200 নং চালনী অতিক্রম করে, যেসব এগ্রিগেট 200 নং চালনী অতিক্রম করে এই প্যানে এসে জমা হবে, প্যান মানে পাত্র, এই পাত্রতে এসে জমা হবে, সেগুলোকে বলা হচ্ছে কি? পলিও কাদা। পলিও কাদা, ইংরেজিতে আমরা বলি সিল্ট এন্ড ক্লে। কি বলছি? 4 নং চালনী অতিক্রম করলে ফাইন এগ্রিগেট, উপরে থাকলে কোর্স এগ্রিগেট। 200 নং চালনী অতিক্রম করে প্যানে এসে জমা হলে সেগুলো কি? প্যানে এসে জমা হলে সেগুলো সিল্ট এন্ড ক্লে, বা বাংলায় আমরা বলি পলিও কাদা। কি বলি? পলিও কাদা। আচ্ছা, তাহলে ফাইন এগ্রিগেটের সংজ্ঞা কি লিখবেন? যদি পরীক্ষায় আসে যে ফাইন এগ্রিগেট কি, যে সকল এগ্রিগেট বা যে সমস্ত এগ্রিগেট, যে সকল এগ্রিগেট 4 নং চালনী অতিক্রম করে তাদেরকে ফাইন এগ্রিগেট বলে। কোর্স এগ্রিগেট কি? যেগুলো অতিক্রম করে না, যেগুলো অতিক্রম করে না। যে সকল এগ্রিগেট 4 নং চালনী অতিক্রম করে না। চলে যাবা? ঠিক আছে।
তাদেরকে কোর্স এগ্রিগেট বলে। যেগুলো অতিক্রম করে না তাদেরকে কোর্স এগ্রিগেট বলে। সিল্ট এন্ড ক্লে কাকে বলে? সিল্ট এন্ড ক্লে মানে হলো পলি ও কাদা। সিল্ট এন্ড ক্লে এর বাংলা কি? পলি ও কাদা। যে সমস্ত এগ্রিগেট যে সমস্ত এগ্রিগেট 200 নং চালনী অতিক্রম করে 200 নং চালনী 200 নং চালনী অতিক্রম করে প্যানে এসে জমা হয় তাদেরকে সিল্ট এন্ড ক্লে বা পলি ও কাদা বলে। তাদেরকে কি বলে? পলি ও কাদা বলে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এইটুকুতে মানে বুঝেন না এরকম কিছু আছে যে আমি বুঝি নাই? আমাকে একটু বলেন যে আমি বুঝি না এরকম কিছু আছে নাকি এখানে? ফাইন এগ্রিগেট কি, কোর্স এগ্রিগেট কি, সিল্ট এন্ড ক্লে কি, সেটাও আমরা পেয়ে গেলাম। এখন একটু এমসিকিউতে আসি আমি। আমাদের চাকরি পরীক্ষায় এমসিকিউ আসে। আদর্শ চলনী কয়টা? 6টা। এটা আমরা জানি যে আদর্শ চলনী 6টা, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোন চালনীটি সবচেয়ে সূক্ষ্ম? নিচের কোন আদর্শ দুই প্রথম নিচের কোন চালনীটি স্ট্যান্ডার্ড বা আদর্শ চালনী? চালনীটি আদর্শ চালনী। অপশন কতে আছে হলো 20 নং চালনী। অপশন খতে আছে 40 নং চালনী। অপশন গতে আছে 60 নং চালনী। অপশন গতে আছে 100 নং চালনী। এখানে কোনটা আদর্শ চালনী? এখানে কোনটা আদর্শ চালনী? বলেন এখানে কোনটা আদর্শ চালনী? লাগাই দাও। বসো। 100 নং চালনী হইল এখানে আদর্শ চালনী। 100 নং চালনী হইল এখানে আদর্শ চালনী। 100 নং হলো আদর্শ চালনী। কারণ আমরা জানি 4 নং, 8 নং, 16 নং, 30 নং, 50 নং, 100 নং, এই 6টা হলো আদর্শ চালনী। এখন পরীক্ষায় আবার এভাবে প্রশ্ন আসে, নিচের কোনটি সবচেয়ে সূক্ষ্ম চালনী? নিচের কোনটি সবচেয়ে সূক্ষ্ম চালনী?
4.75 মিলিমিটার, 2.36 মিলিমিটার, 0.15 মিলিমিটার, 0.30 মিলিমিটার। এই চারটার মাঝে সবচেয়ে সূক্ষ্ম কোনটা বলেন? এই চারটার মাঝে সবচেয়ে সূক্ষ্ম চালনী কোনটা? এই চারটার মাঝে সবচেয়ে সূক্ষ্ম কোনটা? এই 4 নং হলো সবচেয়ে মোটা, 4 নং সবচেয়ে মোটা। তারপর এটা একটু চিকন, এটা থেকে এটা আরেকটু চিকন, এটা থেকে এটা আরেকটু, এটা থেকে এটা আরেকটু, এভাবে যত নিচের দিকে নামবে সেটা তত সূক্ষ্ম চালনী। তার মানে 100 নং চালনী সবচেয়ে সূক্ষ্ম। 100 নং চালনী কি? সবচেয়ে সূক্ষ্ম চালনী। 100 নং চালনী হলো সবচেয়ে সূক্ষ্ম চালনী। তাহলে সবচেয়ে সূক্ষ্ম চালনী কোনটা? এটা। এটা কেন? এটা হলো 4.75 মিলিমিটার বা 4.76 মিলিমিটার বা 5 মিলিমিটার। এটা হলো 2.36 মিলিমিটার, 1.18 মিলিমিটার, 0.60 মিলিমিটার, 0.30 মিলিমিটার, 0.15 মিলিমিটার। আর এই নিচের গুলো কি না আদর্শ না? তাহলে সবচেয়ে সূক্ষ্ম কোনটা? এটা। এটা হলো সঠিক উত্তর। এটা হলো সঠিক উত্তর। এখন ধরেন অপশন নাই, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে সবচেয়ে মোটা চালনী কোনটি? উত্তর দেন তো। সবচেয়ে মোটা চালনী কোনটি? উত্তর দেন। সবচেয়ে মোটা চালনী কোনটি? আচ্ছা, 4 নং চালনী বলছেন। এখন যদি বলা হয় যে বালির আদর্শ চালনী কতটি, বলেন বালির আদর্শ চালনী কতটি? বলেন বালির আদর্শ চালনী কতটি? আচ্ছা, এখন আসি একটা কনফিউশন প্রশ্ন। মাঝে মাঝে শান্তা রানী আপু ভুল বলছে, 5টি না 6টি। বালির আদর্শ চালনী 6টি। মাঝে মাঝে আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে ডালাইয়ের কাজে
ডালাইয়ের কাজে সর্বোচ্চ কত এফএম এর বালি ব্যবহার করা যায়? এটা নিয়ে অনেকে একটু ঝামেলায় পড়ে। ডালাইয়ের কাজে সর্বোচ্চ কত এফএম এর বালি ব্যবহার করা যায়? দেখি আপনাদের কেমন জানা আছে, বলেন দেখি। ডালাইয়ের কাজে সর্বোচ্চ কত এফএম এর বালি ব্যবহার করা যায়? যদি বলি যে ডালাইয়ের কাজে সাধারণত ব্যবহৃত হয় সেটা হলো 2.3 থেকে 3.1, তার মানে ডালাইয়ের কাজে ম্যাক্সিমাম 3.1 এফএম এর বালি ব্যবহার করা যায়। এটা হলো এএসটিএম অনুসারে ডালাইয়ের কাজে সর্বোচ্চ 3.1 এফএম এর বালি ব্যবহার করা যায়। তবে এটা রেঞ্জ হতে পারে 2.3 থেকে 3.1। এখন আসি, আমি সবচেয়ে ভালো কংক্রিট পাবো কত থেকে কত ব্যবহার করলে। আমি যদি 2.6 থেকে 2.9 এফএম এর বালি ব্যবহার করি, তাহলে আমি কি পাবো? সবচেয়ে ভালো কংক্রিট পাবো। 2.6 থেকে 2.9, 2.6 থেকে 2.9, তবে সর্বনিম্ন 2.3 এবং সর্বোচ্চ কত 3.1 আমি ব্যবহার করতে পারবো। সর্বোচ্চ কত ব্যবহার করতে পারবো? 3.1। আচ্ছা, এখন আমি এফএম এর সংজ্ঞাটা নিয়ে আসি যে এফএম কাকে বলে। এখন আমরা অনেকে এফএম এর প্রক্রিয়াটাকে এফএম এর সংজ্ঞা ভাবি, যে এফএমটা কিভাবে নির্ণয় করা হয় সেটাকে আমরা, ওই প্রক্রিয়া বা প্রসেসটাকে আমরা এফএম বলি। কেমন? আমরা সবাই জানি যে প্রথমে আমি এই চালনীগুলোতে কি চালি? বালি চালি। প্রথমে আমি উপর থেকে বালি চালার পরে এখানে কিছু বালি জমা পড়ে, এখানে কিছু, এভাবে বালি জমা পড়ে। তারপর প্রত্যেকটা চালনীতে যে অবশেষ জমা হয় সেটার শতকরা অবশেষ বের করি। চালনীতে বালি চালার পর প্রত্যেকটা চালনীতে যে অবশেষ জমা হয় সেটার শতকরা অবশেষ বের করি। শতকরা অবশেষ বের করার পর সেটার পুঞ্জীভূত শতকরা অবশেষ বের করি। তারপর পুঞ্জীভূত অবশেষের যোগফলকে 100 দ্বারা ভাগ করলে যে গুণাঙ্ক পাই, যে মানটা পাই, সেটাই হলো এফএম। আমি আবার বলি, প্রথমে আমি 500 গ্রাম বালি নিলাম, এক্সাম্পল। 500 গ্রাম বালি নেওয়ার পর ওই বালিটাকে আমি চালনীতে চালি। তারপর প্রত্যেকটা চালনীতে যে বালিটা জমা হয়, মানে অবশিষ্ট জমা হয়, সেটাকে শতকরা অবশেষ বের করি। শতকরা বের করার পর সেই শতকরা অবশেষের পুঞ্জীভূত শতকরা অবশেষ বের করি। পুঞ্জীভূত শতকরা অবশেষ বের করার পর পুঞ্জীভূত অবশেষ সবগুলোকে যোগ করি। যোগ করার পর সেটাকে 100 দ্বারা ভাগ করলে একটা মান পাই, একটা গুণাঙ্ক পাই, সেটাকে বলা হচ্ছে বালির এফএম। এটা হলো আসলে বালির এফএম নির্ণয়ের প্রক্রিয়া, নট এফএম। তাহলে এফএম এর সংজ্ঞাটা কি? এফএম কাকে বলে? ধরেন একটা মান বলছে 2.3, আর একটা মান বলছে 2.9। বলেন তো এখানে কোন বালির এফএম কম? দুইটা মান দেখে বলেন তো কোন বালির এফএম কম?
যার মান কম তার এফএম কম, যেই মানটা ছোট তার এফএম কম, সেই বালিটা মোটা কম। এখানে 2.3 এটা ছোট মান, 2.9 এটা বড় মান, তার মানে এটার এফএম বেশি, এটা মোটা, তার মানে এর এফএম বেশি। যেটা বড় মান তার এফএম বেশি, এটা যেহেতু ছোট মান, তার মানে এর এফএম কম, তার মানে এর এফএম কি কম। তাহলে কোন বালিটা মোটা কোন বালিটা চিকন এটা আমরা কি দেখে বুঝি? এই মান দেখেই বুঝি। তাহলে এফএম এর সংজ্ঞাটা আমাদের কেমন হওয়া উচিত? এফএম এর সংজ্ঞাটা আমাদের এমন হওয়া উচিত যে যে গুণাঙ্ক বালির আকার সম্পর্কে মানে বালিটা মোটা কতটুকু মোটা বা কতটুকু চিকন, যে গুণাঙ্ক বালির আকার সম্পর্কে ধারণা প্রদান করে তাকে এফএম বলে। এখন এফএম এর পূর্ণরূপ কি? এফএম এর পূর্ণরূপ চারটা পূর্ণরূপ হয়। ফাইননেস মডুলাস বলা হয় ফগ মার্ক। প্রত্যেকটা সংজ্ঞা আমি বলতেছি, ফগ মার্ক কি, ফাইননেস মডুলাস কি, সব বলতেছি। ফাইননেস মডুলাস, ফগ মার্ক, ফাউলিং মার্ক, আরেকটা কি হয় বলেন তো? ফিল্ড বুক হয়, আরেকটা হয় ফিল্ড বুক। এই এফএম এর পূর্ণরূপ হয় চারটা। এফএম এর পূর্ণরূপ হয় কয়টা? চারটা। এফএম এর পূর্ণরূপ হয় চারটা: ফাইননেস মডুলাস, ফগ মার্ক, ফাউলিং মার্ক, ফিল্ড বুক। এখন কথা হলো, আপনি পরীক্ষার হলে উত্তর কি দিবেন? এটাই হলো সমস্যা, যে আমি পরীক্ষার হলে উত্তর কি দিব। যদি পরীক্ষায় কখনো এফএম এর পূর্ণরূপ আসে, চোখ বন্ধ করে দিয়ে দিবেন ফাইননেস মডুলাস। মনে রাখবেন, এই যে ফিল্ড বুক বললাম, ফাউলিং মার্ক বললাম, ফগ মার্ক বললাম, এগুলো হয়তো যিনি খাতা দেখবে উনিও না জানতে পারে। একটা বিষয় যে আমি সব জানি বা পরীক্ষকই সব জানবে, বিষয়টা কিন্তু এরকম না। তো আমরা সবসময় এফএম এর পূর্ণরূপ চাইলে ফাউলিং মার্কও দিব না, ফগ মার্কও দিব না, সবসময় কি দিব? ফাইননেস মডুলাস দিব, সবসময় ফাইননেস মডুলাসটাই দিব। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, যেটা আমি শিখাইছি মাত্র, যে ঢালাইয়ের কাজে সর্বোচ্চ কত এফএম এর বালি ব্যবহার করা যায়? ঢালাইয়ের কাজে সর্বোচ্চ কত এফএম এর বালি ব্যবহার করা যায়? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে বালি আর ফাইন এগ্রিগেট কি এক? আপনাদের কাছে আমার প্রশ্ন, বালি আর ফাইন এগ্রিগেট কি এক?
বালি আর ফাইন এগ্রিগেট কি এক? বালি আর ফাইন এগ্রিগেট কি এক? সব বালি ফাইন এগ্রিগেট, সব বালি ফাইন এগ্রিগেট, কিন্তু সব ফাইন এগ্রিগেট বালি নয়। এতদিন যা শিখছেন যদি অন্য কোথাও শিখে থাকেন সেটা ভুল শিখছেন। অন্য কোথাও শিখলে সেটা অবশ্যই ভুল শিখছেন, 100% কনফিডেন্সের সাথে বলতেছি। সব বালি ফাইন এগ্রিগেট, কিন্তু সব ফাইন এগ্রিগেট বালি নয়। ফাইন এগ্রিগেটে দুইটা জিনিস থাকে, ফাইন এগ্রিগেট বালি প্লাস পলিও কাদা, বালি প্লাস পলিও কাদা। তার মানে ফাইন এগ্রিগেটের ভেতরে কি কি আছে? বালি আছে প্লাস পলিও কাদা আছে। ফাইন এগ্রিগেটের ভেতরে কি কি আছে? বালি প্লাস পলিও কাদা, বালি প্লাস পলিও কাদা। আচ্ছা, এখন আসেন যে সমস্ত এগ্রিগেটে 4 নং চালনী অতিক্রম করতেছে সেগুলো ফাইন এগ্রিগেট, যেগুলো অতিক্রম করতেছে সেগুলো কি ফাইন এগ্রিগেট। তার মানে এখান থেকে এই যেগুলো সাইন দিতেছে এগুলো কি ফাইন এগ্রিগেট। এখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই 200 নঙ্গে যেটা জমা হবে সেটা কি? 200 নঙ্গে যেটা জমা হবে সেটাও কি ফাইন এগ্রিগেট, কিন্তু প্যানে যেসব জমা হবে সেগুলো কি? প্যানে যেসব জমা হবে সেগুলো হলো পলি ও কাদা, মানে সিল্ট এন্ড ক্লে। তার মানে 200 নং 8 নং, এই যে এইটুকু হলো আমাদের কি? এইটুকু হলো আমাদের বালি। 8 নং থেকে 200 নং পর্যন্ত, 8 নং থেকে 200 নং পর্যন্ত এটাকে আমরা কি বলি? বালি বলি। এটাকে আমরা কি বলি? বালি বলি। আচ্ছা, এখন এই যে প্যানে যেটা আছে সেটা কি? পলিও কাদা। তার মানে অতিক্রম করছে যা সবগুলোই কি ফাইন এগ্রিগেট। 4 8 8 16 30, 8 16 30 50 100, 8 16 30 50 100 200। তার মানে 8 নং বালি হলো 8 নং 16 নং 30 নং 50 নং 100 নং এবং 200 নং এ যেগুলো জমা হবে সেগুলো হলো কি বালি। এখন প্রশ্ন হইতে পারে 200 নং তো আদর্শ চালনী না, 200 নং আদর্শ চালনী নয়, তবে সেটাতে যেটা জমা হয় সেটা কি বালি। তবে 200 নং চালনী অতিক্রম করে প্যানে এসে জমা হলে সেটাকে বলা হচ্ছে পলিও কাদা। তার মানে পলিও কাদা কোন চালনীতে জমা হয়? 200 নং চালনীতে জমা হয়। পলি আর কাদা কি সিমেন্ট কি ফাইন এগ্রিগেট নাকি কোর্স এগ্রিগেট? এখন যদি আমি বলি যে সিমেন্ট কি, সিমেন্ট হলো উন্নত মানের জোড়ক পদার্থ, জমাট বাঁধাইকারী উপাদান, জমাট বাঁধাইকারী উপাদান। এখনো যদি আপনি আরো ভালো করে জিজ্ঞাসা করেন যে এটা কোর্স এগ্রিগেট নাকি ফাইন এগ্রিগেট, এভাবে যদি ধরেন তাহলে সেটা অবশ্যই কি এগ্রিগেট? ফাইন এগ্রিগেট। তবে সিমেন্ট একটি কি জমাট বাঁধাইকারী উপাদান। সিমেন্ট কি জমাট বাঁধাইকারী উপাদান।
তবে আপনাকে যদি ভাইভা বোর্ডে জিজ্ঞাসা করা হয় তাহলে কখনোই আপনি কি করবেন না, ফাইন এগ্রিগেট উত্তর দিবেন না। আপনি বলবেন সিমেন্ট একটি জমাট বাঁধাইকারী উপাদান, উন্নত মানের জোড়ক পদার্থ। আচ্ছা, এটা ফাইন এগ্রিগেটের থেকেও সূক্ষ্ম। এর মানটা কি, ফাইন এগ্রিগেটের মানের থেকে অনেক সূক্ষ্ম বের হয়। কখনো এটা বলবেন না যে কি এটা কোর্স এগ্রিগেট নাকি ফাইন এগ্রিগেট, নট কোর্স, এটা কোর্সও না ফাইনও না, এটা ফাইন এগ্রিগেটের মানের থেকেও সূক্ষ্ম। সিমেন্ট হলো উন্নত মানের জোড়ক পদার্থ বা জমাট বাঁধাইকারী উপাদান। তাহলে আমরা কি শিখলাম, যে ফাইন এগ্রিগেটের ভিতরে কয়টা উপাদান থাকে এবং কি কি জানান তো। ফাইন এগ্রিগেটের ভিতরে কি কি উপাদান থাকে, ফাইন এগ্রিগেটের ভিতরে কি কি উপাদান থাকে বলেন। বলেন ফাইন এগ্রিগেটের ভিতরে কি কি উপাদান থাকে। বালি থাকে আর পলিও কাদা থাকে। এখন বলছে যে 4 নং চালনী দিয়ে 70%, 4 নং চালনী দিয়ে 70% এগ্রিগেট অতিক্রম করে 4 নং চালনী দিয়ে 70% এগ্রিগেট অতিক্রম করে এবং 200 নং চালনী দিয়ে 200 নং চালনী দিয়ে প্রথমে প্যাঁচ না লাগায় এবং পলিও কাদা 3% হলে, পলিও কাদা 3% হলে প্যাঁচ লাগা যাবে। মোট স্যাম্পলের দিয়ে দিই, মোট স্যাম্পলের 3%, 200 নং চালনী দিয়ে, আমার কথা শোনা যাচ্ছে? মোট স্যাম্পলের 3% 200 নং চালনী দিয়ে অতিক্রম করলে কোর্স এগ্রিগেট, সিএ মানে কোর্স এগ্রিগেট, এফএ মানে ফাইন এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেট স্যান্ড এবং কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, স্যান্ড এবং সিল্ট এন্ড ক্লে বের করো, সিল্ট এন্ড ক্লে বের করো, এটা আমাদেরকে বলছে। একটু অপেক্ষা করো, প্রশ্নটা একটু পড়েন সবাই, প্রশ্নটা একটু পড়েন, 2 বার পড়েন।
দেখেন কি বলছে, 4 নং চালনী দিয়ে, এখানে চালনী কথাটা মিসিং আছে। 4 নং চালনী দিয়ে 70% এগ্রিগেট অতিক্রম করে। 4 নং চালনী দিয়ে 70% এগ্রিগেট অতিক্রম করে। কত পার্সেন্ট অতিক্রম করছে? 70%। তাহলে উপরে আছে কত পার্সেন্ট? 30%। 4 নং চালনী দিয়ে 4 নং চালনী দিয়ে 70% এগ্রিগেট অতিক্রম করে। মোট স্যাম্পল তো 100%। মোট স্যাম্পল কত পার্সেন্ট? 100%। কেন? কারণ এখানে পার্সেন্ট বলে দিছে। 4 নং চালনী দিয়ে 70% এগ্রিগেট অতিক্রম করে। তাহলে অতিক্রম করছে কত পার্সেন্ট? 70%। তাহলে উপরে আটকা পড়ছে কত পার্সেন্ট? 30%। অতিক্রম করছে 70%, আটকা পড়ছে 30%। তাহলে অতিক্রম করছে যেটা, সেটা হলো ফাইন এগ্রিগেট। ফাইন এগ্রিগেট ফাইন এগ্রিগেট তাহলে কত পার্সেন্ট? 70%। আচ্ছা, উপরে আটকা পড়ছে কত পার্সেন্ট? কোর্স এগ্রিগেট উপরে আটকা পড়ছে কত পার্সেন্ট? উপরে আটকা পড়ছে 30%। উপরে আটকা পড়ছে কি 30%। আচ্ছা, এখন বলছে মোট স্যাম্পল। দেখেন কোর্স এগ্রিগেট পাই গেছেন কত পার্সেন্ট? 30%। এখন আসি সিল্ট এন্ড ক্লে নিয়ে। সিল্ট এন্ড ক্লে সিল্ট এন্ড ক্লে হলো কি মোট স্যাম্পলের 3%। মোট স্যাম্পলের 3% 200 নং চালনী দিয়ে অতিক্রম করলে, মোট স্যাম্পলের 3%, মোট স্যাম্পলের 3% 200 নং চালনী দিয়ে অতিক্রম করে, তাহলে এখানে কত পার্সেন্ট জমা হয়? 3% জমা হয়। কত পার্সেন্ট জমা হয়? 3%। মোট স্যাম্পল মানে 100, 100 এর কত পার্সেন্ট? 3%। 100 এর 3% এখানে জমা হয়, প্যানে জমা হয়, মানে 200 নং চালনী অতিক্রম করে। বলছে মোট স্যাম্পলের 3% 200 নং চালনী দিয়ে অতিক্রম করলে, তার মানে 200 নং চালনী দিয়ে অতিক্রম করে এখানে এসে কত জমা হয়? 100 এর 2%। এই যে 100 এর 3%। 100 এর 3% মানে হইলো 100। এর মানে হইলো গুণ 3, পার্সেন্ট মানে হইলো 1/100। তার মানে 100 100 কাটা যায়, আসলে 3%। 100 এর 3% মানে হইলো 3%। তার মানে সিল্ট এন্ড ক্লে কত পার্সেন্ট? 3%। এখন কথা হলো তাহলে বালি কত? এখানে বালি কত? আমরা জানি যে ফাইন এগ্রিগেট ইকুয়াল বালি প্লাস পলি ও কাদা। পলি ও কাদা। তাহলে ফাইন এগ্রিগেট কত পাইছি আমরা? 70% পাইছি। বালি জানি না। পলি ও কাদা কত পার্সেন্ট? 3%। তাহলে বালি কত পার্সেন্ট বের হয়? বালি বের হয় 67%। বালি বের হয় কত পার্সেন্ট? 67%। বালি বের হয় 67%। কঠিন হয়ে যাচ্ছে পরে।
এটা আপনাদেরকে করতে দিচ্ছি, আপনারা সেটা করেন। পান্তীয় মিঠুন ভাই বলছেন যে পাসিং না দেওয়া থাকলে কি করব? পাসিংটা সব সময় মোট স্যাম্পলের সাপেক্ষে হবে। পাসিংটা সব সময় কি হবে? মোট স্যাম্পলের সাপেক্ষে হবে। .75 মিলিমিটার চালনী দিয়ে 60% স্যাম্পল অতিক্রম করে এবং 75 মাইক্রোমিটার চালনী দিয়ে মোট স্যাম্পলের 2% অতিক্রম করলে, মোট স্যাম্পলের 2% অতিক্রম করলে ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, স্যান্ড এন্ড সিল্ট এন্ড ক্লে এর পরিমাণ বের করো। সিল্ট এন্ড ক্লে এর পরিমাণ বের করো। এটা করেন আপনারা। এখন কথা হলো যে 200 নং চালনীর আরেকটা নাম হলো 0.075 মাইক্রোমিটার অথবা 0.075 মিলিমিটার অথবা 75 মাইক্রোমিটার। 200 নং চালনীর আরো নাম হলো 0.075 মিলিমিটার বা 75 মাইক্রোমিটার। ওকে, এখন আপনারা এই অঙ্কটা সমাধান করেন। সবাই এটা সমাধান করেন। হ্যাঁ, বাকিরাও শেষ করেন, বাকিরাও শেষ করেন।
আচ্ছা, এখন আসি নতুন কিছু নিয়ে। হ্যাঁ, আজকের ক্লাসই শেষ, এরপর ম্যাটেরিয়ালস এর এগুলো তো সহজ। ম্যাটেরিয়ালস এর পরবর্তী ক্লাসগুলো, ব্যতিক্রমী ক্লাসগুলো আর উন্মুক্ত করা হবে না। যারা নতুন বেসের আছেন আপনাদেরকেও প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। আজকের ক্লাসই শেষ উন্মুক্ত ক্লাস। যারা আমার নতুন বেসে ক্লাস করতে চান তারা আমাকে ইনবক্সে নক দিতে পারেন। বর্তমানে কোর্স ফি হলো 100 টাকা, 1000 টাকা, 100 টাকা না, 1000 টাকা, যেটার অফার ছিল কিছুদিন আগে। কোর্স ফি বর্তমানে 1000 টাকা। 4.5 মাসে আশা করি শেষ হবে, কারণ প্রথমে রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হবে। কি করা হবে? রেকর্ড ক্লাস দেওয়া হবে। নতুন বেসে অলরেডি 3টা শীট দেওয়া হয়েছে, বাকি শীটগুলো খুব দ্রুত দিয়ে দেওয়া হবে, কাজ চলছে। আপডেট শীটগুলো খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন। তো যারা নিয়মিত ক্লাস করতে চান তারা আমাকে ইনবক্সে নক দিতে পারেন। আচ্ছা, অনেক কিছু করলাম, এখন এফএম এ চলে আসছি। এফএম এ আসি। একটি বালির সাথে লেখেন একাধিক বালির মিশ্রিত এফএম নির্ণয়। একাধিক বালির মিশ্রিত এফএম নির্ণয়। একাধিক বালির মিশ্রিত এফএম নির্ণয়। এই একাধিক বালির মিশ্রিত এফএম নির্ণয় আমরা কিভাবে করব? এফসি ইকুয়াল F1 M1, F2 M2, F3 M3, এভাবে কন্টিনিউ ভাবে চলতেই থাকবে যতগুলো আমাদের প্রশ্নে দেয়া থাকবে। Fn Mn, Fn Mn মানে অনির্দিষ্ট সংখ্যক যতগুলো দেয়া থাকবে। নিচে হবে M1 M2 M3, এভাবে কন্টিনিউ ভাবে চলতেই থাকবে যতগুলো দেয়া থাকে প্রশ্নে। এখন এখানে এফ দ্বারা কি বোঝাচ্ছে? এফ দ্বারা বোঝাচ্ছে ফাইননেস মডুলাস, মানে এফএম কে বোঝাচ্ছে। এম দ্বারা ম্যাস বোঝায়। কি বোঝায়? ম্যাস। ম্যাস মানে কি? ভর। ম্যাস মানে কি? ভর। এফসি দ্বারা কি বোঝায়? এখানে সিটা কিন্তু নিচে, সিটা হলো নিচে। এম সি দ্বারা বোঝায় কম্বাইন্ড। কম্বাইন্ড মানে হলো মিশ্রিত। কম্বাইন্ড মানে মিশ্রিত। এফ দ্বারা কি বোঝায়? এফএম মানে ফাইননেস মডুলাস। তার মানে এফসি মানে কি? মিশ্রিত বালির এফএম। মিশ্রিত বালির এফএম। মিশ্রিত বালির এফএম। এফএম এর বাংলা কি? এফএম এর বাংলা হলো সূক্ষ্মতার গুণাঙ্ক। এফএম এর বাংলা কি? এফএম এর বাংলা হলো সূক্ষ্মতার গুণাঙ্ক। এফসি এর ইংরেজি কি? কম্বাইন্ড ফাইননেস মডুলাস। কম্বাইন্ড ফাইননেস মডুলাস। কম্বাইন্ড ফাইননেস মডুলাস। মিশ্রিত বালির সূক্ষ্মতার গুণাঙ্ক, এফসি মানে কম্বাইন্ড ফাইননেস মডুলাস। তাহলে F1 দ্বারা কি বোঝাচ্ছে? প্রথম নমুনা বালির এফএম। প্রথম নমুনা বালির এফএম মানে সূক্ষ্মতার গুণাঙ্ক। F2 তাহলে কি? দ্বিতীয় নমুনা বালির এফএম। F3 তৃতীয় নমুনা বালির এফএম। M1 কি? M1 হলো প্রথম নমুনা বালির বর। M2 কি? দ্বিতীয় নমুনা বালির বর। M3 কি? তৃতীয় নমুনা বালির বর। এভাবে কন্টিনিউ ভাবে চলতেই থাকবে। এখন আসি, আজকে এই পর্যন্তই থাকবে। আজকে অঙ্ক করব না, আমাদের আরেকটা বেসে ক্লাস আছে, সেই বেসটাতে ক্লাস হবে। এখন কথা হলো, আমি দুইটা জিনিস ভুলে গেছিলাম।
এফএম এর পণ্যের উপর এখানে ফগ মার্কটা কি? ফগ মার্কটা কি? ইটের ভেতরে দেখবেন গর্ত থাকে, ওইখানে মালিকের নাম লেখা থাকে বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকে, সেটাই হলো কি? ফগ মার্ক। সেটাই কি? ফগ মার্ক। ফিল্ড বুক মানে আপনি মাঠে কাজ করতেছেন, ফিল্ড বুক মানে আপনি কি করতেছেন? মাঠে কাজ করতেছেন। ফিল্ড বুক মানে আপনি মাঠে কাজ করতেছেন, মাঠে লেখার জন্য আপনি যে বইটা ব্যবহার করবেন সেটাই হলো ফিল্ড বুক। ফগ মার্ক হলো এটার ভেতরে যে সিল মোহর থাকে সেটাই হলো কি? ফগ মার্ক। আর ফাইননেস মডুলাস কি সেটা আমরা অলরেডি জেনে গেছি। এখন আসি ফাউলিং মার্কটা কি? ফাউলিং মার্ক। ফাউলিং মার্কটা কি? ফাউলিং মার্কটা কি? ফাউলিং মার্কের বিপদ বাংলা হলো বিপদ চিহ্ন। ফাউলিং মার্কের বাংলা কি? বিপদ চিহ্ন। ফগ মার্কের বাংলা হলো সিলমোহর। ফগ মার্কের বাংলা হলো কি? সিলমোহর। ফাউলিং মার্কের বাংলা হলো বিপদ চিহ্ন। ফাউলিং মার্কের বাংলা কি? বিপদ চিহ্ন। এখন ফাউলিং মার্কটা কি? ফাউলিং মার্কটা হলো, ধরেন এটা একটা রেল লাইন, এটা হলো ট্রান্সপোর্টেশনের অন্তর্ভুক্ত। এটা একটা রেল লাইন, তো আরেকটা রেল লাইনকে কি করছে? ক্রস করছে। এই জায়গাটা হলো কি? এফএম মানে কি? ফাউলিং মার্ক। এই জায়গাটা হলো কি? এফএম মানে ফাউলিং মার্ক। আবার ধরেন এটা ট্রেনের রাস্তা, এটা হলো ট্রেনের রাস্তা মানে রেল সড়ক, এর পাশে আরেকটা রেল সড়ক, দুইটা রেল সড়ক, পাশাপাশি দুইটা রেল সড়ক। এই যে যে মাঝের যে জায়গাটা, এটাই হলো ফাউলিং মার্ক মানে বিপদ চিহ্ন। এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এইটুকু কি আপনারা বুঝতে পারছেন? এইটুকু কি আপনারা বুঝতে পারছেন? যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আজকের মতো এখানেই ক্লোজ করব। আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন। তাহলে ক্লাস কেমন লাগলো জানাবেন। আজকের ক্লাস কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।